কিছুদিন আগে আমরা টাঙ্গর হাওরে বেড়াতে গিয়েছিলাম। সেইখান থেকে মেঘালয়ের সুন্দর পাহাড় আর মেঘ দেখে আমরা ঠিক করি আমাদের নেক্সট ট্যুরে আমরা মেঘালয় যাব। তো যেই চিন্তা সেই কাজ, আমাদের আজকের ব্লগটি শুরু করছি মেঘালয়ের যাত্রা দিয়ে। সুনামগঞ্জের টাঙ্গর হাওরের ব্লগগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে দেখে নেবেন। বর্ষা মেঘালয় আসার সবচেয়ে উত্তম সময়। সো বর্ষায় কিভাবে মেঘালয় ঘুরে আসা যায় এবং কোন কোন স্পটগুলো আপনারা ঘুরে যেতে পারেন সেই সব নিয়ে আমাদের 5 পর্বের এবার এই মেঘালয়ের সিরিজ। সো লেটস গেট স্টার্টেড। সিএনজি ঠিক করে আমরা প্রথম চলে যাই মহাখালী বাস স্টেশনের এনা ট্রান্সপোর্ট এসি কাউন্টারে। তো বাস অলরেডি অন টাইমে চলে এসছে। তো রাত 11:45 এনা পরিবহনের এসি বাসটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং বাস ভাড়া আমাদের জনপ্রতি 1500 টাকা পড়েছে। অনেক জ্যাম পার করে প্রায় ভোর 4টার দিকে আশুগঞ্জের হোটেল রাজমণিতে ছোট্ট একটা ব্রেক দেয়। তো সেখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আমরা প্রায় 7টায় সিলেটের হুমায়ুন চত্বর পৌঁছে যাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জন্য বিখ্যাত মেঘালয়ের চেরাপুঞ্জি। আমরা যাচ্ছি সেই বৃষ্টির ঝর্ণার মেঘকেই উপভোগ করতে, কিন্তু তার আগে সিলেটে পৌঁছানোর সাথে সাথেই ঝুম বৃষ্টি দিয়ে সিলেট আমাদের বরণ করে নেয়। তামাবিল বর্ডার যেতে আপনাদেরকে সিলেটের হুমায়ুন চত্বরে এসেই নামতে হবে। এখান থেকে আপনারা সিএনজি, রেগুনা বা লোকাল বাসে করে চলে যেতে পারেন তামাবিল বর্ডারে। হুমায়ুন চত্বর থেকে তামাবিল বর্ডার যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা একটা সিএনজি ঠিক করে নিই যার ভাড়া পড়েছিল 800 টাকা। এই 2.5 ঘন্টার জার্নি আপনার আগের 7 ঘন্টার জার্নির ক্লান্তিকে নিমেষেই দূর করে দিবে। চারপাশে সুন্দর সবুজ পরিবেশ আর চা বাগান দেখতে দেখতেই আপনারা পৌঁছে যাবেন তামাবিল বর্ডারে। তামাবিল বর্ডারে পৌঁছে বাংলাদেশের সকল ফর্মালিটি শেষ করে এই বাংলাদেশ ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ গেট দিয়ে আমরা ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করব। বর্ডারে যা যা চেক করবে আপনার পাসপোর্ট, ভিসা, চাকরি করলে এনএসসি, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, ডলার এন্ডোর্সমেন্ট আর ট্রাভেল ট্যাক্সের রিসিপ্ট। বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই সাইডেরই কাস্টমস এবং ইমিগ্রেশনের সকল ফর্মালিটি শেষ করে গাড়িতে উঠে পড়ি। আমরা বর্ডার থেকে প্রথম চলে যাই ডাউকি বাজারে। সেখানে যেই আমরা বাংলা টাকা বা ডলার ভাঙাবো। ইন্ডিয়ান রুপিতে বাংলা টাকার রেট পেয়েছিলাম 0.73 পয়সা। এছাড়া আপনারা যদি ডলার ভাঙাতে চান সেই ক্ষেত্রে শিলং বেটার ডাউকির তুলনায়, আর টাকার ক্ষেত্রে ডাউকিতে বেশি পাবেন শিলংয়ের চেয়ে। এছাড়া আপনারা যদি চেরাপুঞ্জি প্রথম চলে যেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ডলার অবশ্যই ডাউকি থেকে ভাঙিয়ে নেবেন, কারণ চেরাপুঞ্জিতে আপনারা টাকা ভাঙানোর কোনো দোকান পাবেন না। টাকা ভাঙানোর পর আমরা এখানে কিছু হালকা নাস্তা করে নিই। ডাউকি বাজার থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করি। প্রথমে আমরা উমগট রিভারের কাছে আসি। এই উমগট রিভার আর সিলেটের জাফলং দুটোই একদম পাশাপাশি। এই হলো বাংলাদেশ সিলেট জাফলংয়ের ভিউ। ওই যেখানে নৌকার মানুষগুলিকে দেখলেন ওই অংশটুকু হলো আমাদের বাংলাদেশের, আর এই দিকের সবুজ পানি রিভারটা হলো উমগট রিভার। এই অংশটা পড়েছে ইন্ডিয়াতে। শীতকালে এর পানি একদম স্বচ্ছ থাকে। মেঘালয় হলো মেঘ, ঝর্ণা আর পাহাড়ের রাজ্য।
আমরা অলরেডি মেঘালয় ঢোকার পর থেকেই রাস্তার পাশের পাহাড়ে ছোট ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি। ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। আর এই ব্রিজটাকেই আমরা সিলেটের জাফলং থেকে ছোট আকারে দেখতে পাই। জাফলং থেকে দেখতে পাওয়া ব্রিজটা দিয়ে আমরা পার হচ্ছি আর দূর থেকে বাংলাদেশের ভিউ দেখতে পাই। একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটার জন্য আমরা ঝামেলায় পড়েছিলাম। তামাবিল বর্ডার যেহেতু এখনো এখানে দুই সাইড থেকে ঝর্ণার পানি পড়তেছে। দূর থেকে ঝর্ণার সৌন্দর্যকে দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই দৌড়ে চলে যাই ঝর্ণার পানিতে পা ভিজাতে। ঝর্ণার এই ঠান্ডা পানিতে পা ভিজে আর ঝর্ণার এত সুন্দর শব্দ শুনে বুঝেই যাচ্ছে আগামী 5 দিন আমাদের জার্নিটা কত সুন্দর হতে যাচ্ছে। আপনারা যদি আমার সাথে এই 5 দিনের মেঘালয় সৌন্দর্যকে উপভোগ করতে চান, তবে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি ভিডিও যখনই আপলোড করব আপনারা সাথে সাথে দেখতে পান। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, এখানে প্রচুর সুপারি গাছ রয়েছে। ড্রাইভারের কাছ থেকে আমরা জানতে পারলাম এখানকার মানুষরা পান খেতে অনেক পছন্দ করে। আমরা চলে আসি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বরহিল ফলসে। ওই উপরে যাওয়া যায়। ঝর্ণাটা এত বিশাল আর এত সুন্দর, একদম দুধ সাদা পানি, আর ঝর্ণার পানি পড়ার শব্দটা তো মারাত্মক সুন্দর। এই ঝর্ণার একটা মজার দিক হলো এটি বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডারের মধ্যে অবস্থিত। ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় বেয়ে যাওয়া ঝর্ণার পানি দিয়েই পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ সিলেট সীমান্তের একটি সমতল নদীতে প্রবাহিত হচ্ছে এই ঝর্ণার পানি। এই নদীটার নামই বাংলাদেশে পান্থপাই নদী। বাংলাদেশ থেকে এই ঝর্ণাটাকে খুব অল্প দেখা যায়। বাংলাদেশে ঝর্ণাকে পান্থপাই ঝর্ণা বলা হলেও ইন্ডিয়াতে এই ঝর্ণার নাম হচ্ছে বরহিল ওয়াটারফল। আমরা এখন প্রায় বাংলাদেশের পাশ ঘেঁষেই মেঘালয়ের পরের ডেস্টিনেশনে যাচ্ছি।
এই তার কাটার ওই পাশটাই হলো বাংলাদেশের বর্ডার। রাস্তার এক পাশে পাহাড় আর অপর পাশে বাংলাদেশের বর্ডার ঘেঁষেই আমরা পরের ডেস্টিনেশনে যাচ্ছি। এই তার কাটা দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে আলাদা করা হয়েছে। অন্যের দেশ থেকে নিজের দেশকে দেখতে পাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা। মেঘালয়ের ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশের সিলেটের পাশ ঘেঁষেই অবস্থিত। এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন লিভিং রুট ব্রিজে। दीदी अमूल कितने का है? वो भी 30 है। ठंडा होगा? কেমন লাগছে বলেন, আপনার এক্সপেরিয়েন্স কি? ভালোই, খারাপ না। তোমার লিমকা খায় কেমন লাগতেছে বলো? ভালো। ভালো, মজা। গাড়ি থেকে নেমে আগে একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, কারণ এখন আমাদের ভালোই একটু ট্রেকিং করতে হবে, সো এনার্জির দরকার। আমরা হাঁটা শুরু করেছি লিভিং রুট ব্রিজের দিকে। লিভিং রুট ব্রিজটা রিওয়াই ভিলেজে অবস্থিত। রিওয়াই ভিলেজ ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে আপনার লিভিং রুট ব্রিজে যেতে হবে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসার পর আরও 5 থেকে 10 মিনিট আপনাদের নিচে নামতে হবে। লিভিং রুট ব্রিজে ঢোকার এন্ট্রি ফি 40 রুপি। এই হলো লিভিং রুট ব্রিজ, অর্থাৎ জীবন্ত রুট ব্রিজ। এই রুট ব্রিজটা দিয়ে আমরা এক পাশ থেকে অপর পাশে যাচ্ছি। লিভিং রুট ব্রিজ মেঘালয়ের অন্যতম জনপ্রিয় একটা প্লেস। বলা হয় ব্রিজটি খাসি এবং জৈন্তিয়া উপজাতিদের প্রচেষ্টায় তৈরি। তারা যখন কাজের জন্য যাওয়া আসা করত, তখন এই পথে একটা রাবার গাছের শিকড়ের সাথে আরেকটা গাছের শিকড় বেঁধে দিতেন। এই কাজটি তারা খুব পাঞ্চুয়ালিটির সাথে করতেন এবং তাদের এই কয়েক বছরের প্রচেষ্টায় এই ব্রিজটি মানুষ চলাচলের জন্য উপযোগী হয়ে ওঠে। আল্লাহর কি নিয়ামত, শুধু প্রাকৃতিকভাবে গাছের শিকড় দিয়েই এত সুন্দর একটা ব্রিজ তৈরি হয়ে গেছে।
নিচের দিকে নেমে ঝর্ণার পানিতে পা ভিজিয়ে আমরা অনেকটা সময় পার করেছি এখানে। আর এই ঠান্ডা পানিতে কি সুন্দর এখানকার বাচ্চারা গোসল করছে, মজা করছে, ওদের দেখে খুব হিংসাই হচ্ছিল। ये लिविंग रूट ब्रिज कितने बज के तक बंद हो जाता है? 6 o'clock. 6 o'clock. ओके, टाटा दीजिए, बाय। Thank you. थैंक यू। লিভিং রুট ব্রিজের উপরের দিকে কিছু সোভিনারিসের দোকানও রয়েছে। মাওলিনং ভিলেজে ঢোকার এন্ট্রি ফি ছিল 100 রুপি। এর মধ্যে কার পার্কিং সাথে আমাদের 4 জনের ঢোকার এন্ট্রি ফি ইনক্লুড ছিল। রিওয়াই ভিলেজ থেকে খুব কাছেই মাওলিনং ভিলেজ। মাওলিনং ভিলেজে ঢুকেই আমরা ডিসিশন নিই আগে আমরা লাঞ্চ করে নিব, যেহেতু আজকে আমরা সারাদিন কিছুই খাইনি। আমরা সবাই লাঞ্চ একটা ওমলেটের থালি নিই, যেটার প্রাইস পড়েছিল 170 রুপি। খাবারটা ভালোই ছিল। এই থালিতে আনলিমিটেড ভাত, একটা ডিম অমলেট, মিক্স সবজি, আলু ভাজা, সালাদ আর সাথে ডাল ছিল। লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে যাই মাওলিনং ভিলেজটা হেঁটে দেখার জন্য। এখানে চাইলে আপনারা ট্রেডিশনাল ড্রেস পরেও ছবি তুলতে পারেন। মাওলিনং ভিলেজের কথা আমি অনেক শুনেছি। এটি নাকি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন একটা গ্রাম। অনেক দিনের ইচ্ছা ছিল এই গ্রামটায় আসায়, তো ফাইনালি তা পূরণ হয়েই গেল। এই গ্রামটাকে এখানকার মানুষরা গডসন গার্ডেন বলে থাকে। এই গ্রামটি 2003 সালে দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া হিসেবে স্বীকৃতি পায় এবং 2005 সালে ইন্ডিয়াতে স্বীকৃতি পায়। তো চলুন মাওলিনং ভিলেজের সৌন্দর্য উপভোগ করে আসি। এটি সত্যি শুধু পরিচ্ছন্ন গ্রাম নয়, এটি সত্যি অনেক সুন্দর এবং অপূর্ব একটি গ্রাম। রাস্তার দুই পাশে কি সুন্দর বাড়ি, সুন্দর সেতু, ছোট ছোট পুকুর, অপূর্ব লাগছিল এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে। রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ এবং বিভিন্ন রঙের ফুলের মাঝখান দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যেন কোনো এক স্বর্গে হারিয়ে গেছি। পিঠ দিয়ে দিয়ে বিভিন্ন রোডের বিভিন্ন জায়গার ডিরেকশন দেওয়া আছে, যাতে পর্যটকদের খুঁজে পেতে সুবিধা হয়। গ্রামকে পরিচ্ছন্ন রাখতে এই বাঁশের তৈরি ডাস্টবিনগুলো গ্রামের প্রতিটা কর্নারে রাখা আছে। এখানে গ্রামবাসীরা মনে করে পরিচ্ছন্ন রাখাটাই তাদের ডিউটি। যখন আপনারা বেড়াতে আসবেন অবশ্যই এসব পর্যটক এরিয়াগুলোতে পরিচ্ছন্নতা মেনটেন করবেন।
মাওলিনং ভিলেজের ভিতরে একটা চার্চও রয়েছে। এই চার্চটা অনেক সুন্দর। মেঘালয় সাধারণত খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যাই অনেক বেশি। মাওলিনং ভিলেজে হেঁটে ঘুরে দেখতে দেখতে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি করেছি। রাস্তার দুই পাশে এত পরিমাণ গাছ ফুল থাকা সত্ত্বেও রাস্তায় কোনো শুকনো পাতা পড়ে নেই, কারণ এখানে গ্রামবাসীরা নিজ দায়িত্বে কোনো পাতা বা ময়লা পড়লে তারা তুলে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। স্কাই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য নিচে 50 রুপিতে পার পারসন একটা টিকিট কেটে নিই। এই স্কাই ভিউ পয়েন্টে ওঠার রাস্তা শুধু বাঁশ আর রশি দিয়ে তৈরি। এই স্কাই ভিউ পয়েন্টের উপরে আসার পর আপনারা এখান থেকে কিছু গাছপালা আর বাংলাদেশের নদী এবং সমতলের কিছু ভিউ দেখতে পাবেন। আমার কাছে নিচে 50 রুপি দিয়ে এখানে এসে এই ভিউ দেখাটা একদমই অর্ধি লাগেনি। মাওলিনং ভিলেজের ঢুকার মুখে পার্কিং এরিয়াটাতে চারপাশে অনেকগুলো দোকান রয়েছে। এখানে বিভিন্ন রকম মণিপুরি শাল, এছাড়া ব্যাম্বোর ব্যাগ, আরও নানা রকম লোকাল সোভিনারিস রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, কিন্তু আমার কাছে এখানে অনেকটা এক্সপেন্সিভ মনে হয়েছে। আজকের লাস্ট ডেস্টিনেশন মাওলিনং ভিলেজ দেখার পর আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্ট চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর। চেরাপুঞ্জির দিকে যেতে যেতে কিছুটা রাস্তার সৌন্দর্য উপভোগ করুন আপনারা। পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা এমনি তাড়াতাড়ি হয়ে যায়। তখন মনে হয় মাত্র 5:30 বাজছিল ইন্ডিয়ার টাইমে। হঠাৎ করে দেখি চারপাশ একদম মেঘে ছেয়ে যায়। রাস্তার এক পাশে গাড়ি পার্কিং করে আমরা নেমে যাই একটা জায়গায় মেঘকে উপভোগ করতে।
মেঘের কারণে রাস্তা পাহাড় কোনো কিছু দেখা যাচ্ছিল না, একদম পুরো রাস্তা পাহাড় মেঘে ঢেকে গেছে। চেরাপুঞ্জি যাওয়ার পথে 4+2 নামের ধাবায় আমরা নেমে যাই। এখানে আমরা একটু চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছিলাম। এছাড়াও এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। যেহেতু রাত হয়ে গেছে আমরা ভিউ পয়েন্টে গেলাম না, আপনারা যখন আসবেন চাইলে যেতে পারেন। তো ফাইনালি চেরাপুঞ্জিতে আমরা যে হোমস্টেটা ঠিক করে এসেছি, এখানেই আমরা আগামী 2 রাত থাকবো। হোমস্টেটার নাম হলো ঘোষেন হোমস্টে। তো এই হলো আমাদের ঘোষেন হোমস্টে, একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা যেমনটা রিভিউতে দেখে এসেছি তেমনটাই পেয়েছি। আমাদের চেরাপুঞ্জি আসতে আসতে অলমোস্ট প্রায় তখন 9টাই বেজে গিয়েছিল। তো আমরা তাড়াতাড়ি ব্যাগ টেক রেখে আগে ডিনার সারতে চলে আসি। তো আমরা আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টই দেখেছি, তো তার মধ্যে আমাদের কাছে গোল্ডেন স্পুন ধাবাটাই ভালো লেগেছে। আমরা আজকে ডিনারটা এখানেই করব। এখানের মানুষরা যেহেতু খাসিয়ান অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী, এখানের ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই পর্ক রান্না হয়। সো আপনারা ওই হালাল হারাম ব্যাপারটা দেখে নেবেন। আমরা 2টা ভেজ থালি নিয়েছিলাম। এই থালিতে বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, মিক্স সবজি, আলু ভর্তা, ডাল সবই ছিল। আমরা বাকি 2 জন বাটার রুটি এবং বাটার চিকেন মশলা নিই। বাটার চিকেনের মশলার কোয়ান্টিটিতে এনাফ ফর 4 থেকে 5 জনের জন্য, আর মশলাটা আসলে অনেক টেস্টি ছিল। এই রেস্টুরেন্টে খাবারটা ভালোই লেগেছে আমাদের। ডিনার শেষ করে আমরা এই চেরাপুঞ্জির হোটেলের আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম। রাতের নিস্তব্ধতা এবং এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁটতে খুব ভালো লাগছে। সারা রাতের জার্নি এবং সারা দিন ঘোরাঘুরি করে আমরা প্রচুর টায়ার্ড। সো এখন রুমে যেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। আপনারা কিন্তু ভিডিওটি শেষ করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের আজকে কোন প্লেসটা ভালো লেগেছে সবচেয়ে বেশি, অবশ্যই আমাদের সেটা কমেন্টে জানাবেন। গুড নাইট, টাটা।